হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিনোলজি। বন্ধুরা, স্কুল কলেজে থাকাকালীন আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে পড়াশোনা শেষ করে আমরা ভালো একটা চাকরি পাবো। ব্যাস, আমাদের লাইফ সেট। তারপর আমরা ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো, ইচ্ছে মতো শপিং করব, বড় বাড়ি বানাবো, দামি গাড়ি কিনবো, আরও অনেক কিছু। কিন্তু চাকরি জয়েন করার পরই আমরা কঠোর বাস্তবতার সম্মুখীন হই। মাসের শেষে বেতন পাওয়ার সাথে সাথে আমাদের মাথায় চলে আসে একরাশ চিন্তা। ইলেকট্রিসিটি আর ওয়াটার বিল পে করা, ঘরের রেন্ট দেওয়া, ফোন বা গাড়ির ইএমআই ভরা ইত্যাদি। আর এসবের জন্য আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয় একসময় দেখা সেই স্বপ্নগুলোর সাথে। এর জন্য দায় কিন্তু একটা জিনিসই, সেটা হলো আমাদের পুওর মানি ম্যানেজমেন্ট স্কিল। কারণ ছোটবেলায় আমাদের স্কুল কলেজে আর যা কিছুই শেখানো হোক না কেন, পার্সোনাল ফাইন্যান্স এই টপিকটার উপর কিন্তু কিছুই শেখানো হয় না। কিন্তু আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এসব সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন। সেটা হলো দ্য টোটাল মানি মেকওভার, এই বইটি, যেখানে অথর ডেভ রামসে ডিসকাস করেছেন যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে ইমপ্রুভ করতে পারি। তো চলুন এই ভিডিওটিতে আজ এই বইটার কিছু গুরুত্বপূর্ণ লেসন ডিসকাস করা যাক। তো অথর এই বইতে একটা কথা কিন্তু বারবার রিপিট করেছেন, সেটা হলো ইউ মাস্ট লিভ লাইক নো ওয়ান এলস রাইট নাও সো দ্যাট ইউ ক্যান লিভ লাইক নো ওয়ান এলস লেটার। অর্থাৎ আপনি যদি লাইফে একটা সময় পর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান, যাতে করে নিজের ফ্যামিলির সাথে এনাফ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, অথবা নিজের পছন্দের হবিটাকে পার্সিউ করতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে এমন কিছু স্টেপ নিতে হবে যেগুলো আর পাঁচটা সাধারণ মানুষ কিন্তু নেয় না। যেমন ধরুন, পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর অনেক বই পড়া, কোনো পার্টিকুলার স্কিলের ওপর কাজ করে প্যাসিভ ইনকাম জেনারেট করা, বা সময় থাকতে আপনার সেভিংসটাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা ইত্যাদি। এক কথায় আমাদেরকে আমাদের কমফোর্ট জোন থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আমাদের কারেন্ট ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাই হোক না কেন, অ্যাট ফার্স্ট আমাদেরকে স্টেট অফ ডিনায়াল থেকে বেরিয়ে আসতে হবে। তো স্টেট অফ ডিনায়ালটা অ্যাকচুয়ালি কি, তো চলুন ছোট একটা কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো একবার একটা ফ্রগকে হট বয়লিং ওয়াটার রাখা একটা পাত্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে টেম্পারেচার সহ্য করতে না পেরে ফ্রগটা পাত্র থেকে লাফ মেরে বেরিয়ে আসে। অন্যদিকে আরেকটি ফ্রগকে নর্মাল টেম্পারেচার ওয়াটার রাখা পাত্রে আস্তে করে ছেড়ে দেওয়া হয়। তারপর গ্র্যাজুয়ালি পাত্রের টেম্পারেচারটা বাড়ানো হতে থাকে। তো শুরুতে ফ্রগটা সেটা রিয়েলাইজই করতে পারেনি। এরপর আস্তে আস্তে যখন টেম্পারেচার জলের বয়লিং টেম্পারেচার ক্রস করে যায়, তখন কিন্তু ফ্রগটার পাত্র থেকে লাফ মেরে বেরিয়ে আসার মতো অবস্থা ছিল না। তো আস্তে আস্তে বয়লিং ওয়াটারের হেঁটে সেটি মারা যায়। তো এই সেম জিনিসটা কিন্তু আমাদের হেলথের ক্ষেত্রেও ঘটে। যখন আমাদের বয়স কম থাকে, তখন আমরা এক্সারসাইজ করি না, বাইরের আনহেলদি খাবার খাই, আর শুরুতে এগুলোর বাজে ইম্প্যাক্ট আমরা বুঝতেও পারি না। কিন্তু একটা বয়সের পর যখন আমাদের হেলথ খারাপ হওয়া শুরু হয়, তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকে না। ঠিক তেমনই ফাইন্যান্সের ক্ষেত্রেও গল্পটা এরকমই। চাকরি পাওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন লোন নিয়ে নিই, বিভিন্ন কোম্পানির ক্রেডিট কার্ড ইউজ করা শুরু করে দিই, মাসের শেষে কোনো সেভিংস না করে যা ইনকাম তার থেকে বেশি খরচা করে ফেলি। তো শুরুতে আমাদের মনে হয় এটাই তো এনজয় করার বয়স, ফিউচার নিয়ে বেশি ভেবে কি হবে। কিন্তু এই মেন্টালিটিটাই লং রানে আমাদের পুরো ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণ হয়ে দাঁড়ায়। অথর বলেন যে আমাদের লাইফের 90% প্রবলেমস আমরা তখনই সলভ করতে পারি যখন আমরা অ্যাকসেপ্ট করি যে সেই প্রবলেমগুলো আদৌ এক্সিস্ট করে, আর সেগুলো আমাদের নিজেদেরই ক্রিয়েট করা। তো এটা অথর বলেছেন তার জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে। অথরের বয়স যখন মাত্র 26 বছর, তার কাছে বড় বাড়ি, দামি গাড়ি সবকিছু ছিল। তার ইনকাম ছিল বছরে $2.5 মিলিয়ন, ইভেন $4 মিলিয়ন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টও ছিল। কিন্তু পুওর মানি ম্যানেজমেন্টের জন্য সবকিছু তাকে খোয়াতে হয়। তিনি তখন তার নিজের মিস্টেক্সগুলোকে অ্যাকসেপ্ট করেন আর প্রমিস করেন যে তিনি কামব্যাক করবেন। ঠিক এরকমই আমরাও কিন্তু কর্মজীবনের শুরুতে অনেক মিস্টেক করে থাকি, যেমন একেবারে সেভিংস না করা, আননেসেসারি পয়সা খরচা করা, আরও অন্যান্য ফাইন্যান্সিয়ালি ভুল ডিসিশন নেওয়া। তো আমাদেরকে কিন্তু অ্যাট ফার্স্ট সেই ভুলগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপর ঠান্ডা মাথায় নিজের কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে অ্যানালাইজ করতে হবে। তো আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমরা কিন্তু নিজের ফাইন্যান্সকে ইমপ্রুভ করতেই পারি। কারণ অথর বলেন যে ফাইন্যান্স হলো 80% আপনার বিহেভিয়ার আর মাত্র 20% আপনার নলেজ। তো চলুন আমরা ডিসকাস করি কিভাবে অথরের দেওয়া কতগুলি বেবি স্টেপস এর মাধ্যমে আমরা আমাদের কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। তো ফার্স্ট বেবি স্টেপটা হলো একটা এমার্জেন্সি ফান্ড বানানো। তো আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে আমার কাছে তো একটা সিকিউর জব আছে, তাহলে এমার্জেন্সি ফান্ড রাখার কি দরকার। কিন্তু গড ফরবিড, যদি হঠাৎ কোনো মেডিকেল এমার্জেন্সি বা কোনো বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে আসে, যেগুলো কিন্তু আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না, তো এরকম অবস্থায় আপনি কি ভেবেছেন যে আপনার কাছে কি অপশন আছে? তো যদি ক্রেডিট কার্ড বা ব্যাংক থেকে নেওয়া লোন অথবা কোনো ইন্স্যুরেন্স পলিসি এগুলো আপনার সমস্যার সমাধান হয়, তাহলে কিন্তু আপনি বিশাল বড় একটা ফাইন্যান্সিয়াল রিস্ক নিচ্ছেন।
তো এই সমস্ত এমার্জেন্সি সিচুয়েশন ফেস করার জন্যই আমাদের আগে থেকেই একটা এমার্জেন্সি ফান্ড বানিয়ে রাখতে হবে। তো শুরুতেই আমাদের এমার্জেন্সি ফান্ডের সাইজটা হবে আমাদের 1 মাসের স্যালারি বা ইনকাম। এখন এই এমার্জেন্সি ফান্ডের ব্যাপারে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এক হলো এই ফান্ডটাকে লিকুইড ফর্মে রাখতে হবে, অর্থাৎ এফডিতে বা কোনো শর্ট টার্ম ডেট ফান্ডে, কিন্তু ভুলেও স্টক মার্কেট বা রিয়েল এস্টেটে লাগানো যাবে না। আর 2 নম্বর হলো এই ফান্ডটাকে শুধুমাত্র এক্সট্রিম এমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করা যাবে, যেমন কোনো মেডিকেল এমার্জেন্সি বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইত্যাদি। 2 নম্বর স্টেপটি হলো ডেট মুক্ত হওয়া। তো আমাদের বেসিক হিউম্যান নেচার হলো আমাদের সবকিছু এখনই চাই, এমনকি যদি আমরা সেটা অ্যাফোর্ড নাও করতে পারি। ঠিক ছোট বাচ্চারা যেমন খেলনা দেখলে বায়না করে, তো ছোটবেলায় আমাদের বাবা মায়েরা সে বায়না হয়তো পূরণ করেও দিত, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর সেই অপশনটা নেই। তাই এখন আমাদের সাহারা হয়ে দাঁড়ায় ক্রেডিট কার্ড, লোন বা ইএমআই ইত্যাদি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের দুঃসময়ের সঙ্গে কিন্তু আমাদের ইনকাম, ডেট নয়। তাই আমাদের এই ডেট যত তাড়াতাড়ি সম্ভব রিপে করে দেওয়া উচিত। আর ডেট ফ্রি হওয়া মানে লাইফে স্ট্রেস ফ্রি হওয়া। তো আমাদের উপর যদি একাধিক ডেট থেকে থাকে, তাহলে কিভাবে সেগুলোকে আমরা এক এক করে রিপে করব? তো সেটা অথর এক্সপ্লেইন করেছেন ডেট স্নোবল এই কনসেপ্টের মাধ্যমে। তো সবার প্রথমে আমাদেরকে একটা লিস্ট বানাতে হবে ডেটের ইনক্রিজিং অর্ডার হিসেবে। প্রথমে সব থেকে ছোট লোন, তারপর মাঝারি, আর সবশেষে সব থেকে বড় লোনটা। অ্যাট ফার্স্ট সব থেকে ছোট লোনটা আমাদেরকে চোকাতে হবে, তাতে আমরা মোটিভেটেড হয়ে পরের বড় লোনগুলো এক এক করে মিটিয়ে ফেলবো। যেমন ধরুন আপনার কাছে 3টে এক্সিস্টিং লোন আছে। এক হলো ফোন লোন, তারপর আছে আপনার গাড়ির লোন, আর সব থেকে বড় লোনটি হলো হোম লোন। তো প্রথমে আমরা মোবাইল লোনটি পরিশোধ করব, তারপর গাড়ির লোন, আর সবশেষে ধীরে ধীরে হোম লোন। তো এই স্ট্র্যাটেজিটার পেছনে কিন্তু কোনো ক্যালকুলেশন বা ম্যাথ নেই, বরং আছে সাইকোলজি। ঠিক যেমন ধরুন আপনি জিমে যাচ্ছেন, আর প্রথম সপ্তাহে একটু ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছেন, তো আপনি কিন্তু নেক্সট উইকও মোটিভেটেড হয়ে জিমে যাবেন। হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু কমপ্লিকেটেড নয়, কিন্তু ইমপ্লিমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। কিন্তু ওই যে অথর বলেছেন যে ইফ ইউ লিভ লাইক নো ওয়ান এলস নাও, ইউ ক্যান লিভ লাইক নো ওয়ান এলস লেটার। পরবর্তী স্টেপটি হলো আমাদের এক্সিস্টিং এমার্জেন্সি ফান্ডটাকে টপ আপ করা। যদিও আমরা শুরুতেই 1 মাসের স্যালারির ইকুইভ্যালেন্ট একটা ফান্ড বানিয়ে রেখেছি, সেটা কিন্তু লম্বা সময়ের জন্য এনাফ নয়। তো লং টার্ম সিকিউরিটির জন্য কমপক্ষে 3 থেকে 6 মাসের খরচার ইকুইভ্যালেন্ট একটা এমার্জেন্সি ফান্ড অবশ্যই কিন্তু রাখা উচিত। তো ধরুন আপনার মান্থলি ইনকাম 60,000 আর খরচা 30,000, তাহলে এমার্জেন্সি ফান্ডটি হওয়া উচিত কমপক্ষে 30,000 ইন্টু 3, অর্থাৎ 90,000। তো টু বি অন দ্য সেফার সাইড এটা কিন্তু 1,80,000 হতে পারে। তো এই এমার্জেন্সি ফান্ডটা কিন্তু আমাদের খারাপ সময়ের সঙ্গী, তাই এটাকে কখনোই হাই রিটার্ন পাওয়ার আশায় রিস্কি জায়গায় ইনভেস্ট করবেন না। এর পরের স্টেপটা হলো রিটায়ারমেন্টের জন্য প্ল্যান করা। তো হয়তো আপনি সবাই নতুন নতুন জব পেয়েছেন, তো আপনার মনে হচ্ছে যে এটাই তো এনজয় করার বয়স, এখন থেকে রিটায়ারমেন্টের ব্যাপারে ভেবে কি লাভ? কিন্তু ভেবে দেখেছেন যে রিটায়ারমেন্টের পরবর্তী জীবন আপনি কার ভরসায় কাটাবেন? আনফর্চুনেটলি আমাদের দেশের অধিকাংশ মানুষই রিটায়ারমেন্টের পর ডিপেন্ড করেন আইদার নিজের ছেলেমেয়ের ওপর অথবা গভর্নমেন্ট পেনশন স্কিমের ওপর। এটা কিন্তু একেবারেই সঠিক অ্যাপ্রোচ নয়। আপনাকে কিন্তু এখন থেকেই রিটায়ারমেন্ট প্ল্যানের ব্যাপারে ভেবে রাখা উচিত। মনে রাখবেন যে আপনার 20s বা 30s-এ এনার্জি আর টাইম এই দুটোই কিন্তু থাকে আপনার ফেভারে, তাই সেটাকে ইউটিলাইজ করুন। তো অ্যাকর্ডিং টু দ্য অথর আমাদের ইনকামের অ্যাটলিস্ট 15% প্রতি মাসে কিন্তু রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্ট করা উচিত। আর যেহেতু এখানে আপনার গোলটা লং টার্ম, তাই এটাকে আপনি ইকুইটি মার্কেটেও ইনভেস্ট করতে পারেন, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড ইত্যাদি। 5 নম্বর স্টেপটি হলো সেভিং ফর চাইল্ড এডুকেশন। তো আপনি যদি এখনো ম্যারিড নাও হন, তাহলেও কিন্তু আপনাকে আপনার চাইল্ডের ফিউচার এডুকেশনের জন্য এখন থেকে প্ল্যানিং শুরু করা উচিত। কারণ গ্লোবালি অ্যাভারেজ 10 থেকে 12% রেটে এডুকেশন খরচা কিন্তু বেড়েই চলেছে। তো এখন থেকে যদি আপনি প্ল্যানিং না করেন, তাহলে ফিউচারে গিয়ে হয়তো আপনাকে আপনার চাইল্ড এডুকেশনের জন্য লোন নিতে হবে। তারপর যখন আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা শেষ করে জব জয়েন করবে, তখন তাকে সেই এডুকেশন লোনটা রিপে করতে হবে। ফলে না চাইতেও আপনি কিন্তু নিজেই আপনার নিজের সন্তানকে শুরু থেকেই লোনের ফাঁদে ফেলে দিচ্ছেন। তো এরকম সিচুয়েশন যাতে না আসে, সেই জন্যই এখন থেকে অ্যাটলিস্ট আপনার ইনকামের 3 থেকে 4% কোনো মিউচুয়াল ফান্ডে বা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করা শুরু করে দিন। 6 নম্বর স্টেপটি হলো পেইং অফ ইয়ার হোম লোন। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনি একটা এমার্জেন্সি ফান্ড বানিয়েছেন, সমস্ত ছোট ছোট ডেটগুলোকে ক্লিয়ার করে দিয়েছেন, রিটায়ারমেন্ট ফান্ডেও ইনভেস্ট করছেন, এমনকি চাইল্ড এডুকেশন ফান্ডেও কিছু কিছু করে ইনভেস্ট করছেন। তো এরপর আসে কমপ্লিটলি ডেট ফ্রি হওয়ার পালা। তো এখনো পর্যন্ত যদি আপনার হোম লোন পেন্ডিং থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকেও মিটিয়ে ফেলুন।
ব্যাস, তারপর আপনি কিন্তু সম্পূর্ণ ডেট ফ্রি। আর আপনার জন্য সুখবর যে আপনি এখন দুনিয়ার সেই টপ 1 থেকে 2% মানুষের মধ্যে আসেন যারা একেবারে ডেট ফ্রি লাইফ স্পেন্ড করছে। টোটাল মানি মেকওভারের লাস্ট স্টেপটা হলো বিল্ডিং ওয়েলথ। তো আমাদের মনে হচ্ছে যে অথর আমাদেরকে তো এনজয় করতে বারণ করছেন, বরং আমাদেরকে দিয়ে হার্ড ওয়ার্ক করিয়ে যাচ্ছেন। কিন্তু আবারও মনে করিয়ে দিই যে ইফ ইউ লিভ লাইক নো ওয়ান এলস নাও, ইউ ক্যান লিভ লাইক নো ওয়ান এলস লেটার। তো কমপ্লিটলি ডেট ফ্রি হওয়ার পর যে স্যাটিসফ্যাকশনটা আসে সেটা কিন্তু অথর নিজে রিয়েলাইজ করেছেন। তো একবার ডেট ফ্রি হয়ে যাওয়ার পরের স্টেপটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা। আর সেটার জন্য আপনাকে আপনার সেভিংসটাকে লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে হবে। আর ইনভেস্টমেন্টের জন্য আপনার কাছে অপশন আছে ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড এবং ইন্ডিভিজুয়াল স্টকস। তো যেখান থেকে অ্যাটলিস্ট 12 থেকে 15% অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন কিন্তু এক্সপেক্ট করাই যায়। তো এরপর এমন একটা সময় আসবে যখন আপনার ইনভেস্টমেন্ট ইনকাম আপনার অ্যাক্টিভ ইনকামকেও ছাড়িয়ে যাবে, আর আপনি তখনই হবেন ফাইন্যান্সিয়ালি ফ্রি। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটিতে দেখলাম যে কিভাবে আমরা এই 7টি স্টেপসের মাধ্যমে আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে ইমপ্রুভ করতে পারি। তো আপনারা যদি ভাবেন যে ডিসিপ্লিনের সাথে এতগুলো স্টেপস ফলো করতে গেলে এনজয়মেন্টের জন্য তো আমাদের কাছে আর কোনো পয়সাই বাঁচবে না, তাহলে এই ধারণা কিন্তু ভুল। কারণ টাকা পয়সা আননেসেসারি খরচ করে আমরা কিন্তু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাই। আসল এনজয়মেন্ট কিন্তু আসে ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকেই। আর এই বিষয়টি আমরা কিন্তু লাস্ট ভিডিওটিতে আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি দ্য সাইকোলজি অফ মানি এই বইটির মাধ্যমে। তো ভিডিওটিতে আজ এটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।